Hello and welcome everyone. I am Songita and you are watching English with Songita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো রুটিন মিন্স এভরিডে অর্থাৎ প্রত্যেক দিন মানডে টু স্যাটারডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ক্লাস করে থাকি অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো আজকে আমাদের ক্লাস টপিক কি, আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে এসএসসির PYQ কোশ্চেন সলভ করব, তো সেটাই আমাদের টপিক, অর্থাৎ এসএসসি CHSL এর PYQ কোশ্চেন কিন্তু আমরা সলভ করব, বাট কোন ইয়ারের? 27 নভেম্বর 2010 অর্থাৎ 27শে নভেম্বর 2010 সালে যে কোশ্চেনগুলো এসেছিল CHSL এক্সামে, তো সেগুলোই কিন্তু আমরা সলভ করব। তো সেখানে 50 কোশ্চেন ছিল ইংলিশ থেকে, বাট কিছু আনসিন প্যাসেজ রয়েছে, তো ওই পোর্শনটা বাদ দিয়ে বাকি 35 কোশ্চেন কিন্তু আজকে আমরা সলভ করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করবে এবং ক্লাস ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। এবং আউট অফ 35 তুমি কত স্কোর করতে পারছো সেটা কিন্তু অবশ্যই কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো নেক্সট আমরা দেখে নেবো। দেখো এটাই তোমাদের সিলেবাস WEP এবং কেপির জন্য, যদিও কেপিতে ফাইনালে অর্থাৎ মেন এক্সামে তোমাদের 10 মার্ক থাকবে, বাট সিলেবাসটা কিন্তু একই। তো যারা ফার্স্ট টাইম ক্লাস করছো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবং নেক্সট যেটা রয়েছে সেটা হলো কেপি কনস্টেবল ইংলিশ PYQ কোশ্চেন অ্যানালাইসিস, যেটা আমি কালকে তোমাদেরকে বুঝিয়েছিলাম। দেখো 2011, 12 এবং 17, তো 11তে 12টা প্রশ্ন এসেছিল ইংলিশ থেকে, কোথা থেকে কি এসেছিল সবই এখানে দেওয়া রয়েছে। আর 2012-এ 10টা প্রশ্ন এসেছিল এবং 17-এ 16টা। তো যারা নিউ, যারা নতুন, তো আরো একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করবো আজকের ক্লাস। সো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। দেখো প্রথম প্রশ্নটাই কিন্তু এরর থেকে দিয়েছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। কি কোশ্চেনটা কি আছে চলো পড়ে নি। দ্য প্রিন্সিপাল অ্যান্ড স্টাফ আর অ্যাওয়েটিং ফর দ্য চিফ গেস্ট, নো এরর ডি। সো রেডি সবাই? কোশ্চেন নাম্বার 1 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। অপশন A, B, C অথবা নো এরর ডি। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো অনেকে কিন্তু ভুল অ্যান্সার করতে পারো, এখানে গুলিয়ে ফেলতে পারো, রুলটা কিন্তু তোমাদের জানা। তো এখানে আমাদের অপশন A কিন্তু সঠিক উত্তর হবে। কেন হবে চলো বুঝে নিই। দেখো প্রিন্সিপাল যে আর স্টাফ যে দুজন কিন্তু আলাদা ব্যক্তি। দেখো দুটো সাবজেক্ট রয়েছে, এটা একটা সাবজেক্ট, স্টাফ যেটা সেটা একটা সাবজেক্ট, বাট এখানে প্রিন্সিপাল যে সেই কিন্তু স্টাফ হতে পারে না, তাই না? স্টাফ তো একটা কালেকটিভ নাউন। তো সেক্ষেত্রে এখানে দুটো সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক আছে, দুটো সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। আর যখন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝায় তাহলে প্রথম যদি আলাদা হয় সেক্ষেত্রে নাউন 1 যেটা থাকে অর্থাৎ সাবজেক্ট 1 যেটা থাকে তার আগে আমরা একটা দি এর ব্যবহার করি, সাবজেক্ট 2 যেটা থাকে তার আগেও কিন্তু আমরা একটা দি এর ব্যবহার করি। যদি আলাদা হয় সেক্ষেত্রে দুটো নাউনের পূর্বেই আমরা দি এর ব্যবহার করি এবং আমরা যে ভার্বটাকে বসাই সেটাকে কিন্তু প্লুরাল ভার্ব বসাই। আর যদি একজন ব্যক্তিকেই বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র একটা দি ব্যবহার করি এবং সেটা শুধুমাত্র এই সাবজেক্ট 1 এর পূর্বে বসে থাকে। অর্থাৎ রুলটা কিন্তু এরকম ছিল, মনে করে দেখতে পারো একবার। দি প্লাস নাউন অ্যান্ড দি প্লাস নাউন এরকম যদি থাকে তাহলে কিন্তু আমরা প্লুরাল ভার্বের ব্যবহার করব। এবার যদি শুধুমাত্র এরকম থাকে দি প্লাস নাউন অ্যান্ড নাউন, যদি এরকম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করে থাকি। তো অনেকের মনে হয়েছে যে এখানে আর এর পরিবর্তে ইজ ব্যবহার করব, তাই না? অর্থাৎ একটা দি রয়েছে, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে একটা দি যদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, যদি দুটো দি থাকে তাহলে প্লুরাল ভার্ব বসবে। তো এখানে একটা দি ছিল, অনেকের মনে হতে পারে যে এখানে আমি ইজ বসাবো, বাট এখানে কিন্তু আলাদা দুজন ব্যক্তিকে বুঝিয়েছে, টু পার্সনস, অর্থাৎ দুজন ব্যক্তি আলাদা আলাদা। তো আলাদা আলাদা যদি হয় সেক্ষেত্রে দুটো দিয়ের ব্যবহার করতে হবে, আর যদি একজন ব্যক্তিকে বোঝাতে চাও তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা দিয়ের ব্যবহারে আমরা করে থাকি। বোঝাতে পারলাম? তো এক্ষেত্রে কিন্তু অপশন এতে ভুল ছিল। যদি কোনো, আবারও বলছি দেখো ক্লাসের শুরুতেই বলছি, ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 আবারও এরর থেকে প্রশ্ন। হি থিংস হিমসেলফ অ্যাজ এ গ্রেট স্কলার
বা পণ্ডিত, যাদেরকে আমরা বলে থাকি নৈরড ডি। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? অর্থাৎ সে নিজেকে ভাবে অ্যাজ এ গ্রেট স্কলার, অর্থাৎ একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে সে নিজেকে, বা মহান ব্যক্তি হিসেবে নিজেকে ভাবে, এরকম কিছু। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কি ভুল রয়েছে দেখো, হি থিংস হিমসেলফ অ্যাজ কথাটা এখানে আমরা ব্যবহার করব না, হি থিংস হিমসেলফ এ গ্রেট স্কলার, অর্থাৎ সে নিজেকে জ্ঞানী ব্যক্তি ভাবে বা পণ্ডিত ভাবে, এরকম কিছু। তো এখানে অ্যাজ কথাটা কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই, এখানেই ভুল ছিল। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 এরর থেকে প্রশ্ন, আনলেস ইউ উইল স্টাডি হার্ড ইউ ক্যান নট পাস, নো এরর ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 3 এর জন্য? তো আনলেস দিয়ে স্টার্ট হয়েছে, এই রুলটাও কিন্তু তোমাদেরকে করানো। তো আনলেস দিয়ে যদি স্টার্ট হয়, অর্থাৎ সেক্ষেত্রে আনলেসের পর যে সেন্টেন্সটা থাকে, আনলেসের সঙ্গে যে সেন্টেন্সটা থাকে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি, আর বাকিটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলে থাকি। তো সেক্ষেত্রে অর্থাৎ ইফের কন্ডিশনটা মনে করো, ইফ দিয়ে যদি স্টার্ট হয় সেক্ষেত্রে আমরা কি করি, সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিটে গঠন করি, প্রিন্সিপাল ক্লজটা আমরা ফিউচার ইনডিফিনিটে গঠন করি, বা ফিউচার ইনডিফিনিট মানে কি, সেখানে আমরা উইলের ব্যবহার করি অথবা ক্যানের ব্যবহারও করা যেতে পারে। তো এখানে নেগেটিভ ছিল সেই জন্য ক্যান নট রয়েছে, অর্থাৎ এটাকে ওই ফিউচার বা এরকম কিছুই ধরে নাও। ফিউচারে সাধারণত আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করি, বাট কিছু কিছু ক্ষেত্রে এই কন্ডিশন বোঝাতে আমরা শুধুমাত্র উইলের ব্যবহার বা শ্যালের ব্যবহার করি না, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যানের ব্যবহারও করতে পারি। তো এখানে ক্যান নট ছিল অর্থাৎ নেগেটিভ ছিল, তাহলে প্রিন্সিপাল ক্লজ কিন্তু এই রুলটা ফলো করলো। তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে, অর্থাৎ সাবজেক্টের পর একটা আমরা ভার্বের 1 নাম্বার রূপ বসাতে পারি, অথবা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে, তাই না? তাহলে উইল স্টাডি যেটা, এই জায়গাটাতে ভুল ছিল, অর্থাৎ ফিউচার। তো ফিউচারটাকে বাদ দিয়ে দাও, ইউ যেহেতু সেকেন্ড পার্সন হলে আমরা ভার্বের 1 নাম্বার রূপ ব্যবহার করে, স্টাডি যেটা সেটা হলো ভার্বের 1 নাম্বার রূপ। অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 এরর থেকে প্রশ্ন, আই লাইক দ্য পোয়েট্রিজ অফ বায়রন অ্যান্ড শেলি, নো এরর ডি। এটা তো খুবই সহজ, অনেকবার করানো হয়েছে তোমাদেরকে। নাউন, যারা নাউনের ডিটেলস ক্লাস করোনি, ডিটেলস ক্লাসটা করে নেবে, সেখান থেকে যে রুলগুলো করিয়েছিলাম সেগুলোও কমপ্লিট করো। যারা ডিটেলস ক্লাস করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে প্লেলিস্ট রয়েছে WEP ইংলিশ ক্লাস 2021, WEP ইংলিশ ক্লাস 2021, এই প্লেলিস্টে গেলে সমস্ত ডিটেলস ক্লাস পেয়ে যাবে। তো এখানে পোয়েট্রিজ কথাটা আমরা কখনোই ব্যবহার করি না, আমরা যেটা ব্যবহার করি সেটা হলো পোয়েট্রি, পোয়েট্রির কোনো বহুবচন হয় না। অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আবারও এরর থেকে প্রশ্ন, অন লাস্ট সানডে আই মেট মাই ফ্রেন্ড অ্যাক্সিডেন্টালি, নো এরর ডি। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 5 এর জন্য সঠিক উত্তর কি হবে? তো টোটাল কিন্তু 35 কোশ্চেন রয়েছে, আউট অফ 35 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করবে, ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এখানে অপশন এতে ভুল রয়েছে, কি ভুল রয়েছে দেখো, অন কথাটা আমরা কখনোই ব্যবহার করি না, তো আমরা যেটা ব্যবহার করি সেটা হলো লাস্ট সানডে। তো অনটাকে ব্যবহার করার প্রয়োজন নেই, এটা অতিরিক্ত ছিল, ওটা বাদ দিয়ে দাও, লাস্ট সানডে এটাই কিন্তু সঠিক উত্তর, অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, ইউ মে ব্রিং ইউর ডগ হোয়ার, ইউ হ্যাভ টু পে, দেয়ার ইজ নো ওয়াটার, পেটস আর অ্যালাউড, পেটস ক্যান স্লিপ। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? বলেছে তুমি তোমার ডগ যেটা সেটাকে আনতে পারো যেখানে, যেখানে কি অ্যালাউড হবে। তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, পেটস আর অ্যালাউড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, দ্য চিফ ওয়াজ ওয়ান্ডারিং ড্যাশ হোয়েন টু ব্রাশ হিজ টিথ, হোয়াট টু প্রিপেয়ার ফর দ্য ইম্পর্টেন্ট ডিনার, হাউ টু ওয়াশ দ্য ডিশেস, হোয়েন টু টেক দ্য ডগ ফর এ ওয়াক। একটু মিনিংটা বোঝার চেষ্টা করো, তাহলেই কিন্তু অ্যান্সার করতে পারবে। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 7। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দেখো, চিফ মানে মুখ্য বা প্রধান এরকম কিছু, সে ওয়ান্ডারিং করছিল, ব্রাশ করবে সেই জন্য, থালা বাসন ধোবে সেই জন্য, নাকি হোয়েন টু টেক দ্য ডগ ফর এ ওয়াক সেই জন্য, এটা নয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, হোয়াট টু প্রিপেয়ার ফর দ্য ইম্পর্টেন্ট ডিনার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। দেখো এটা কিন্তু আমাদের প্রিপোজিশন থেকে প্রশ্ন, কি বলেছে, দে হ্যাভ ব্রট সাম বুকস ড্যাশ ইউ টু এক্সামিন, টু ফর উইথ ওভার। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 8 এর জন্য? প্রিপোজিশন থেকে প্রশ্ন, প্রিপোজিশন।
সো এখানে কিন্তু ফর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, আবারও শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। দ্য স্পিকার ডিড নট প্রপারলি স্পেস আউট হিজ স্পিচ but went on dash on point only, stressing, avoiding, devoting, decrying। তো চলো অ্যান্সার করো, মিনিং অনুযায়ী আমাদের সঠিক উত্তর কি হবে? স্পিকার যে, বক্তা যে, সে ডিড নট প্রপারলি স্পেস আউট হিজ স্পিচ, অর্থাৎ তার বক্তৃতা যেটা সেটাকে ঠিকঠাকভাবে দিতে পারেনি, বাট ওয়েন্ট অন ড্যাশ অন পয়েন্ট অনলি, অর্থাৎ একটা পয়েন্টের উপর সে বেশি জোর দিয়েছিল। তো ওয়েন্ট অন স্ট্রেসিং অন পয়েন্ট অনলি, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। স্ট্রেসিং কথার অর্থ হলো কোনো কিছু জোর দিয়ে বলা, অ্যাভয়েড নয়, ডিভোট নয়, ডিক্রাইং নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, দ্য ইউসার শোড আস ড্যাশ হাউ টু টেক ফটোগ্রাফস, হোয়ার টু সিট, হোয়েন টু কম্ব আউট হেয়ার, কখন চুল আঁচড়াতে হবে, হাউ টু ডান্স। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো ইউসার কথার অর্থ কি? সহকারী বা উপনেতা বলতে পারো। কি বলতে পারি? সহকারী বা উপনেতা। তো নেতারা কি বলতে পারে? আমাদেরকে কোথায় বসতে হবে এটাই বলতে পারে। হোয়ার টু সিট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, সিনোনিম থেকে প্রশ্ন। অটোক্রাটিক, অপশন এতে বলেছে কোঅপারেটিভ, বিতে বলেছে ডিক্টেটোরিয়াল, সিতে বলেছে ইন্সপিরেশনাল, ডিতে বলেছে চ্যারিটেবল। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো অটোক্র্যাটিক কথার অর্থ হলো স্বৈরাচারী। অটোক্রাসি, তো সেখান থেকে অটোক্র্যাটিক বলতে পারো, স্বৈরাচারী যার অনেক পাওয়ার আছে এরকম কিছু। তার সিনোনিম হয়ে যাবে অপশন এবিসিডি, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ডিক্টেটোরিয়াল কথার অর্থ হলো স্বৈরাচারী। কোঅপারেটিভ তোমরা জানো, ইন্সপিরেশনাল এটাও বুঝতে পারছো। চ্যারিটেবল মিন্স দয়াশীল, দানশীল বলতে পারো। চ্যারিটেবল মিন্স দানশীল। এই ছিল মিনিং। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, ডেয়ারিং, ডেয়ার থেকে ভয় বা ডেয়ারিং এরকম কিছু, তার সিনোনিম খুঁজতে হবে। ব্রিলিয়ান্ট, এনার্জেটিক, এনথুজিয়াস্টিক, কারেজিয়াস। তো চলো অ্যান্সার করো। অ্যাকচুয়ালি ডেয়ারিং এখানে কিন্তু যেটা বলেছে সেটা হলো ডেয়ারিং, তো একটু ডেয়ার যেটা সেটা কিন্তু আলাদা, আর ডেয়ারিং যেটা সেটা কিন্তু আলাদা। এখানে ডেয়ারের সঙ্গে, অর্থাৎ ভালো করে বোঝো, ডেয়ারের সঙ্গে এখানে কিন্তু আইএনজিটা যুক্ত করে দিয়েছে। আলাদা বলতে ওখানে আমরা যেটা বলছি ডেয়ার, তার সঙ্গে কি করলো? আইএনজি যুক্ত করে হলো ডেয়ারিং। অ্যাকচুয়ালি একই, মানে এই ওয়ার্ডটা থেকেই এসছে ডেয়ারিং, বাট দুটো কিন্তু আলাদা পার্টস অফ স্পিচ। তো এখানে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হলো অপশন ডি, অর্থাৎ কারেজিয়াস, সাহসী। ব্রিলিয়ান্ট, এনার্জেটিক বা এনথুজিয়াস্টিক নয়। নেক্সট কোশ্চেন 13, ডেমনস্ট্রেটের সিনোনিম খুঁজতে হবে। অপশন এতে বলেছে রিমনস্ট্রেট, শো, উইটনেস, কমপ্লেন। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ডেমনস্ট্রেট কথার অর্থ কি এনিওয়ান? তো এখানে কিন্তু ডেমনস্ট্রেট মিন্স কোনো কিছু দেখানো বা স্পষ্ট করা। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেট কথার অর্থ হলো কোনো কিছু স্পষ্ট করা বা দেখানো। তো অপশন শো, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। রেমনস্ট্রেট কথার অর্থ কি? কোনো কিছুতে আপত্তি করা। রেমনস্ট্রেট মিন্স কোনো কিছুতে আপত্তি করা। উইটনেস, সাক্ষী। কমপ্লেইন, চলো নেক্সট। কমপ্লেইন মিন্স অ্যাকচুয়ালি কমপ্লেন নয়, কমপ্লেইন মানে কোনো কিছু কমপ্লেন করা। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14 কি বলেছে? ডেলিভারেট, সিনোনিম খুঁজতে হবে। পারপোজলেস, উদ্দেশ্যহীন, পারপিট্রেট, ইন্টেনশনাল, ইন্টারভেনশন। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 14 এর জন্য? দেখো, ডেলিভারেট মানে হলো কোনো কিছু ইচ্ছাকৃতভাবে করা। ইন্টারভেনশন মানে কোনো কিছুতে হস্তক্ষেপ করা, কোনো কিছুতে হস্তক্ষেপ করা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইন্টেনশনাল। দেখো, ইন্টেনশনাল মানে হলো কোনো কিছু ইচ্ছাকৃতভাবে করা। তো ইচ্ছাকৃতভাবে এরকমই বলতে পারি, ইচ্ছাকৃতভাবে, এটাই মিনিং ছিল। পারপোজলেস, উদ্দেশ্যহীন নয়। পারপিট্রেট কথার অর্থ কি? পারপিট্রেট কথার অর্থ হলো খারাপ কাজ করা। পারপিট্রেট কথার অর্থ হলো খারাপ কাজ করা। এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, ডিফারের সিনোনিম খুঁজতে হবে। ডিফার, অপশন এতে বলেছে পোস্টপন, বিতে বলেছে ডিফারেন্ট, সিতে বলেছে অ্যাকসেপ্ট, ডিতে বলেছে ডিসঅ্যাগ্রি। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ডিফারটা আমাদের এক্সামে এসেছিল না? ডিফার যেটা সেটা কিন্তু আমাদের এক্সামে এসেছিল। তাহলে বুঝতে পারছো এই PYQ কোশ্চেনগুলো যদি আমরা সলভ করি, তো এখান থেকেই কিন্তু আমরা সিনোনিম, অ্যান্টোনিম বা
যদি PYQ থেকে কোশ্চেন দিয়ে থাকে তো সেক্ষেত্রে এখান থেকেই আমরা কমন পেতে পারি। তো ডিফার মানে কোনো কিছু বাধা দেওয়া, পোস্টপন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এটার ফ্রেজাল ভার্ব হলো পুট অফ, এটাও কিন্তু আমাদের এক্সামে এসেছিল একটা কোশ্চেনে, তাই না, ফ্রেজাল ভার্ব থেকে। ডিফারেন্ট, অ্যাকসেপ্ট, ডিসএগ্রি এগুলো নয়। নেক্সট কোশ্চেন 16 অ্যাবান্ডেন্স অ্যান্টোনিম খুঁজতে হবে, বিপরীত শব্দ স্ক্যান্টি, টিনি, স্কারসিটি, ডেফিসিয়েন্ট। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 16 এর জন্য। দেখো ডেফিসিয়েন্ট মানে হলো অভাব, অভাবগ্রস্ত বা অভাব এরকম কিছু। অ্যাবান্ডেন্স কথার অর্থ কি? অ্যাবান্ডেন্স মিন্স যেটা হলো সেটা হলো প্রচুর, তাই না? তো এক্ষেত্রে যেহেতু বিপরীত শব্দ খুঁজতে বলেছে, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। প্রচুর যেটা সেটা হয়ে যাবে ঘাটতি, অভাব নয়, ঘাটতিটাই আমাদের সঠিক উত্তর, অপশন সি স্ক্যান্টি। স্ক্যান্টি কথার অর্থ কি? স্ক্যান্টি মানে হলো অল্প, টিনি মানে খুবই ক্ষুদ্র বা ছোট। তো প্রচুর, ঘাটতি। তো এক মিনিট, অ্যাকচুয়ালি স্কারসিটি কথার অর্থ যেটা সেটা কিন্তু ঘাটতি, একটু কিন্তু গুলিয়ে যাচ্ছে এখানে। স্কারসিটি যেটা সেটা হলো ঘাটতি, আর অপশন এতে যেটা রয়েছে স্ক্যান্টি সেটা হলো অল্প। তো সেই ক্ষেত্রে অভাব, প্রচুর আর অভাব এটাই অ্যান্সার করতে পারো, সরি অভাবগ্রস্ত নয়, এই ঘাটতিটাকেই অ্যান্সার করো। প্রচুর, অল্প এটাও কিন্তু হতে পারে, এই এ আর সি এর মধ্যে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। স্ক্যান্টি কথার অর্থ হলো খুবই কম, খুবই কম বা অল্প যেটাকে আমরা বলছি। তো এক্ষেত্রে অ্যান্সার হিসেবে স্কারসিটিটাকেই নাও, ঠিক আছে, দুটোই হতে পারে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17 কি বলেছে? আনঅ্যানিমিটি অ্যান্টোনিম খুঁজতে হবে। কি বলেছে? অ্যামিটি, বিতে বলেছে এনমিটি, সিতে বলেছে ডিসএগ্রিমেন্ট এবং ডিতে বলেছে ডিসস্যাটিসফ্যাকশন। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আনঅ্যানিমিটি। এটা কিন্তু গতকালকে আমরা সলভ করেছিলাম, অর্থাৎ কলকাতা পুলিশে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। কলকাতা পুলিশের PYQ তে কিন্তু আমরা এই কোশ্চেনটা পেয়েছিলাম। আনঅ্যানিমিটি ওয়ার্ডটার সঙ্গে কিন্তু আমরা পরিচিত হয়েছিলাম, যেটার মিনিং তোমাদেরকে বলেছিলাম ঐক্য। এখানে বিপরীত শব্দ খুঁজতে হবে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঐক্য, যেটা ঐক্য, ঐক্য নেই যেখানে, ডিসএগ্রিমেন্ট বা মত পার্থক্য বা মতভেদ যেটা, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন মতভেদ, অপশন সি। অ্যামিটি কথার অর্থ কি? বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। অ্যামিটি মিন্স ফ্রেন্ডশিপ। এনমিটি মানে হলো শত্রুতা, ডিসস্যাটিসফ্যাকশন এটা তোমরা জানো। বাট আমার ওই আগের প্রশ্নটা মাথার মধ্যে এখনো ঘুরছে, যেটা হলো অ্যাবান্ডান্স। দেখো আবারও বলছি, অ্যাবান্ডান্স কথার অর্থ হলো প্রচুর। তো প্রচুর যেটা সেটা অল্প হতে পারে। আবার স্কারসিটি মানে হলো ঘাটতি, তাই না? স্কারসিটি কথার অর্থ কি? ঘাটতি। বাট এখানে দেখো অপশন সি কেই কিন্তু অ্যান্সার হিসেবে নেব, কারণ স্ক্যান্টি যেটা যদিও অল্প, বাট এখানে কিন্তু খুবই অল্প, অর্থাৎ নগণ্য বলতে পারো। তো এখানে ঘাটতিটাকেই করো, অর্থাৎ অপশন সি কেই আনসার করো। চলো নেক্সট কোশ্চেন। তাহলে অ্যাবান্ডেন্সের অ্যান্টোনিম যদি আসে সেক্ষেত্রে স্কারসিটি করবে, আর যদি অপশনে না থাকে তখন স্ক্যান্টি আনসার করবে। তো এখানে 18 এর কি বলেছে দেখো, ভাইসের অ্যান্টোনিম খুঁজতে হবে, ফেম, ভার্চু, ফরচুন, ফেট। তো চলো আনসার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 18 এর জন্য। কোশ্চেন নাম্বার 18 কি হবে আমাদের সঠিক উত্তর? ভাইস কথার অর্থ কি, কে বলবে? তো ভাইস কথার অর্থ হলো কলঙ্ক, ভাইস কথার অর্থ হলো কলঙ্ক বা দাগ। তো ভার্চু মানে পুণ্য, এটাই আমাদের সঠিক উত্তর। ভার্চু মানে হলো পুণ্য, এটাই আমাদের সঠিক উত্তর। ফেম খ্যাতি নয়, ফরচুন ভাগ্য, ফেট এগুলো নয়। নেক্সট কোশ্চেন 19 রিনাউন্ড অ্যান্টোনিম খুঁজতে হবে, ফেমাস, ওন্ড, আননোন্ড, সরি এটা বলেছে আননাউন্ড এবং ডিতে বলেছে আননোন। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 19। তো এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপরিচিত। আর রিনাউন্ড মানে হলো বিখ্যাত, যেটা ফেমাস বলতে পারো। এই দুটো আমাদের সিনোনিম হতে পারে, অ্যান্টোনিম যেহেতু অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 20 কি বলেছে? প্রভোক, প্রভোকের বিপরীত শব্দ খুঁজতে হবে। প্রভোক মানে কোনো কিছুতে উত্তেজিত করা। সুদ, ইনসাইট, স্মুদেন, এন্টাইস। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 20। সুদ মানে হলো কোনো কিছুতে প্রশমিত করা, প্রশমিত করা, তাই না? প্রশমিত। এবার এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশন এই কিন্তু আমাদের সঠিক উত্তর। কোনো কিছুতে এক্সাইট করা, এক্সাইটমেন্ট বা উত্তেজিত করা, সেটার বিপরীত হয়ে যাবে
সুদ। ইনসাইট কথার অর্থ কি? ইনসাইট মানে হলো উদ্দীপ্ত করা। ইনসাইট মিনস হলো উদ্দীপ্ত করা, স্মুদেন নয়, মসৃণ নয়। এন্টাইস কথার অর্থ হলো কোনো কিছুতে প্রলুব্ধ করা বা লোভ দেখানো। তো এই ছিল আমাদের বাকি মিনিং। অপশন এ সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, ইডিয়াম থেকে প্রশ্ন। ট্যাগর ওয়াজ এ ম্যান অফ লেটার্স। ট্যাগর ওয়াজ এ ম্যান অফ লেটার্স কথার অর্থ কি? আন্ডারলাইন পার্টের মিনিং খুঁজতে হবে। ইডিয়াম of wide contacts, an excellent letter dictator, a great writer of letters, proficient in literary art। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এ ম্যান অফ লেটার্স কথার অর্থ কি? অপশন এ, বি, সি, ডি। সো হেয়ার অপশন প্রফিসিয়েন্ট কথার অর্থ হলো দক্ষ। এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ লিটারেরি আর্টে সে খুবই দক্ষ ছিল। নেক্সট কোশ্চেন 22, আবারও ইডিয়াম থেকে প্রশ্ন। হিজ ফ্রেন্ডস বিট দ্য বয় টু পে অফ ওল্ড স্কোরস। তো এই যে টু পে অফ ওল্ড স্কোরস কথার অর্থ কি? টু রিফান্ড ওল্ড ডিউজ, টু টেক রিভেঞ্জ, টু ফোর্স হিম টু বি এ স্কোরার ইন এ ম্যাচ বিকজ হি হ্যাড নট স্কোরড ওয়েল আর্লিয়ার। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? বলছে বাকিটা রিফান্ড করা, প্রতিশোধ নেওয়া, তাকে ম্যাচে ভালো স্কোর করতে ফোর্স করা, তার কোনো আগে ভালো স্কোর ছিল না, এরকম কিছু। তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। টু পে অফ ওল্ড স্কোরস কথার অর্থ হলো রিভেঞ্জ নেওয়া, টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়া। নেক্সট কোশ্চেন 23, ইডিয়াম থেকে প্রশ্ন। চিন্তন ইজ সো ইনোসেন্ট দ্যাট হি ওয়ার্স হিজ হার্ট অন হিজ স্লিভ। তো ওয়ার্স হিজ হার্ট অন স্লিভ কথার অর্থ কি? ওয়ার্স dress that does not match, expresses his feelings openly, wears colorful dresses, expresses his feelings with the shape of a heart printed on its sleeve। স্লিভ মানে ওই হাতা, জামার হাতা যেটা। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি, ডি। কি হবে সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 23। ওকে, তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ তার ফিলিংস যেটা সেটাকে ব্যক্ত করা ওপেনলি, মুক্তভাবে বা খোলাখুলিভাবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 24, আবারও ইডিয়াম থেকে প্রশ্ন। ইট ওয়াজ এ রেড লেটার ডে ইন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। রেড লেটার ডে কথার অর্থ কি? অপশন এ, বি, সি, ডি। এ ডে উইথ bloodshed, a dangerous note about the destruction, a day memorable for some joyful event, a day with love and warmth। অনেকবার করানো হয়েছে, সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 24। এ রেড লেটার ডে স্মরণীয়, এ রেড লেটার ডে স্মরণীয় দিন, তাই না? অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এ ডে মেমোরেবল ফর সাম জয়ফুল ইভেন্ট, স্মরণীয় দিন। নেক্সট কোশ্চেন 25, এটাও কিন্তু করানো। দ্য পুয়ার সাবঅর্ডিনেটস আর মেক স্কেপগোটস বাই দেয়ার সুপেরিয়র্স। তো স্কেপগোটস কথার অর্থ কি? গোট মানে কিন্তু ছাগল, তো সেখান থেকে অ্যান্সার করতে পারো। পানিশড ফর আদার্স মিসডিডস। নেক্সট বলেছে ডেভেলপড পুয়ার রিলেশনস, ট্রিটেড হামলি অ্যান্ড রেসপেক্টফুলি, স্কল্ডেড উইথ অ্যারোগেন্ট রিয়াকশনস। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? বলির ছাগল যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ কেউ ভুল করেছে কিন্তু শাস্তিটা তোমাকে পেতে হচ্ছে, সেটাকেই আমরা স্কেপ গোটস বলে থাকি। অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পানিশড ফর আদার্স মিসডিডস, অন্যের খারাপ কাজের জন্য তোমাকে পানিশ করা, অর্থাৎ নিজে পানিশড হওয়া, এটাকেই আমরা স্কেপ গোটস বলে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, এটা হলো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ইমপ্রুভ করতে হবে সঠিক অ্যান্সারটা করবে, আর যদি মনে হয় ইমপ্রুভ করার প্রয়োজন নেই তাহলে নো ইমপ্রুভমেন্ট অ্যান্সার করবে। তো চলো কোশ্চেন কি আছে পড়ে নি। শি হ্যাজ রিড, অর্থাৎ সে পড়ে আছে অলিভার টুইস্ট, এটা একটা নোভেলের নাম। হোয়েন শি হ্যাড বিন 14 ইয়ার্স ওল্ড। এবার হ্যাড বিন যেটা সেটাকে চেঞ্জ করব কি? হ্যাড বিকাম, হ্যাজ বিকাম, ওয়াজ, নো ইমপ্রুভমেন্ট। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? শি হ্যাজ রিড। তো এখানে রিড নয়, এখানে কিন্তু রেড হবে, কারণ এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম রয়েছে। তো ভার্বের থার্ড ফর্ম যেটা সেটাকে আমরা রেড বলে থাকি। তো এখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো, সাবজেক্ট যদি থাকে, কর্তা যদি নিজেই কাজটা করে, অর্থাৎ পড়া কাজটা সে নিজে করেছিল, তাহলে সেখানে আর প্যাসিভ ভয়েসের প্রয়োজন নেই। অর্থাৎ যখন তার বয়স কি ছিল? যখন তার বয়স 14 ছিল, তো ছিল অর্থে আমরা ওয়াজের ব্যবহার করি, হ্যাড বিন তো নয়। অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আবারও সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, বাট এটা কিন্তু কোন টপিক থেকে? কোশ্চেন ট্যাগ থেকে। কি বলেছে? চিলড্রেন লাইক টু ইট সুইটস, ইজন্ট ইট। এটা আন্ডারলাইন করা। অপশন এতে বলেছে ডু দে, ইজ ইট, ডোন্ট দে, নো ইমপ্রুভমেন্ট। খুবই সহজ,
চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। তো সাধারণত তিনটে জিনিস ব্যবহার করি, বাট অ্যাকচুয়ালি দেখো এখানে কি রয়েছে, এটা আমাদের যে সেন্টেন্সটা সেটা কিন্তু হ্যাঁ বোধকে ছিল, যে শিশুরা পছন্দ করে সুইটস খেতে। তাহলে যখন কোশ্চেনটা করব তিনটে জিনিস ব্যবহার করব, মিডিলে একটা নট, প্রথমে একটা হেল্পিং ভার্ব, লাস্টে একটা প্রোনাউন সাবজেক্ট অনুযায়ী। তো হেল্পিং ভার্ব দেখো এখানে কিন্তু ভার্বের 1 নাম্বার রূপ ছিল, তো ভার্বের 1 নাম্বার রূপ থাকলে হেল্পিং ভার্ব হিসেবে আমরা ডু অথবা ডাজের ব্যবহার করব। চিলড্রেন, তো যেহেতু বহুবচন সেই জন্য দে ব্যবহার করব, যেহেতু এটা বহুবচন সেই জন্য আমরা ডাজ ব্যবহার করব না, ডু ব্যবহার করব। তাহলে ডোন্ট দে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন 28 কি বলেছে, হি টুক ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন অ্যান্ড চিটেড মেনি পিপল। বলেছে অনেক লোককে ঠকিয়েছে, তাহলে অনেক লোককে যদি ঠকায় তাহলে সে ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশনটাকে টুক করেছিল নাকি অ্যাডভান্টেজ, চান্স, ডিসঅ্যাপ্রুভাল, নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। এটাকে ইমপ্রুভ করতে হবে, যদি মনে হয় ইমপ্রুভ করার প্রয়োজন নেই তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। দেখো সিচুয়েশন যেটা সেটার অ্যাডভান্টেজ নিলে তবেই তো সে চিট করতে পারবে অনেক লোককে, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 29 কি বলেছে, হি ওয়াজ সো অ্যাফ্রেড দ্যাট হিজ নিজ নকড অন অ্যানাদার। অন অ্যানাদার এর নিচে আন্ডারলাইন করা, অন এগেইনস্ট ইচ আদার, বোথ, নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। হি ওয়াজ সো অ্যাফ্রেড, সে খুবই ভয় পেয়েছিল, দ্যাট তার নিজ মানে হাঁটু, এবার হাঁটু কিন্তু আমাদের দুটো তাই না, নকড অন অ্যানাদার, তো দুই বোঝালে সেক্ষেত্রে আমরা অন অ্যানাদার ব্যবহার করি না, ইচ আদার ব্যবহার করে থাকি, দুইয়ের বেশি হলে সেক্ষেত্রে অন অ্যানাদার। অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 30 কি বলেছে, অল দ্য ক্যান্ডিডেটস উইল গিভ এ টেস্ট অন ফ্রাইডে। অ্যাপিয়ার, গিভের পরিবর্তে কি ব্যবহার করব, অ্যাপিয়ার, টেক, অ্যাকসেপ্ট, আর যদি মনে হয় কোনো কিছুই নয় গিভ যেটা আছে সেটাই ব্যবহার করব, তাহলে নো ইমপ্রুভমেন্ট। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 30 জন্য সঠিক উত্তর কি হবে। অ্যাকচুয়ালি টেস্ট যেটা, টেস্ট বা এক্সাম যেগুলো সেগুলোকে কিন্তু আমরা গিভ করি না, সেগুলো আমরা গিভ মানে দেওয়া, কিন্তু সেটা সেই দেওয়া নয়, এখানে কিন্তু টেক হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই যে কি বললাম, অল দ্য ক্যান্ডিডেটস উইল টেক এ টেস্ট অন ফ্রাইডে, ঠিক আছে, এখানে কিন্তু আমরা গিভ কথাটা ব্যবহার করি না, টেস্ট পরীক্ষা এরকম রিলেটেড কিছু বোঝাতে আমরা গিভ বুঝি, সরি আবারও বলছি, টেস্ট বা এক্সাম এরকম রিলেটেড কিছু বোঝালে সেক্ষেত্রে আমরা দেওয়া অর্থে গিভ ব্যবহার করি না, আমরা কিন্তু টেক ব্যবহার করি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 31 দেখো অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন কি বলেছে, এ পারসন হু ইজ ফিজিক্যালি ডিপেন্ডেন্ট অন এ সাবস্টেন্স, অর্থাৎ কোনো কিছুর উপর ফিজিক্যালি ডিপেন্ডেন্ট, ক্রিমিনাল, মার্টির, গ্ল্যাডিয়েটর, অ্যাডিক্ট। তো চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। ফিজিক্যালি ডিপেন্ডেন্ট হচ্ছে অর্থাৎ শারীরিকভাবে একজন ব্যক্তি, ক্রিমিনাল তো নয়, মার্টির মানে হলো শহীদ, এটাও নয় তাই না। তো এখানে গ্ল্যাডিয়েটর কথার অর্থ কি, কে বলবে, যোদ্ধা, তো এটাও নয়, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অ্যাডিক্ট, অ্যাডিক্টেড, অ্যাডিক্ট কোনো কিছুতে আসক্তি হওয়া বা কোনো কিছুর উপর নির্ভরশীল হওয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 32 আবারও এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন, এ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ ইটস ফাদার ইজ কল্ড, অর্থাৎ বাবার মৃত্যুর পর যে চাইল্ডের জন্ম হয় তাদেরকে আমরা কি বলি, অ্যান অরফান, এ ডিপ্রাইভড চাইল্ড, এ ওয়াইফ, অ্যাকচুয়ালি ওয়াইফ নয় ওয়েফ, ঠিক আছে ওয়েফ, এটা কিন্তু ওয়েফ রয়েছে, অপশন ডিতে বলেছে এ পস্থুমাস চাইল্ড। তো খুবই সহজ, চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। দেখো অরফান মানে হলো অনাথ, যার বাবা মা নেই, বাট এখানে তার মা আছে কিনা সেটা বলা নেই, শুধু বাবার মৃত্যুর পর, তো অরফান নয়। ডিপ্রাইভড মানে হলো বঞ্চিত, বঞ্চিত নয়। ওয়েফ কথার অর্থ কি, পরিত্যক্ত শিশু, অনেক শিশুদেরকে পরিত্যক্ত অর্থাৎ কোথাও রেখে অনেক বাবা মা চলে যায়, তো সেটাকে আমরা পরিত্যক্ত শিশু বলে থাকি, সেটারই ইংলিশ হলো WAIF, ওয়েফ, ওয়াইফ নয় ওয়েভ, ঠিক আছে, তো দুটো কিন্তু একই রকম, মানে আমি প্রথমে ভেবেছিলাম ওটা ওয়াইফ লেখা, অ্যাকচুয়ালি ওটা হলো ওয়েভ, WAIF। নেক্সট বলেছে এ পস্থুমাস চাইল্ড, এটাই আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 33 আবারও অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন, এ মুভমেন্ট অফ পার্ট অফ দ্য বডি টু এক্সপ্রেস অ্যান আইডিয়া অর ফিলিং, অর্থাৎ বডির একটা পার্টের মুভমেন্ট যেটা কোনো আইডিয়া বা ফিলিংকে ব্যক্ত করে। নেক্সট অপশন এতে বলেছে জাইভ, বিতে বলেছে গেস্টার, সিতে বলেছে পোজ, ডিতে বলেছে মিমিক্রি। তো চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 33 এর জন্য। তো ক্লাস ভালো লাগলে
লাইক করবে, সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। প্রচণ্ড গরম, তোমাদের ক্লাসটা সাধারণত রেকর্ডেড যখন করি ফ্যান অফ করেই করি, তো খুবই গরম লাগছে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশন বি, অর্থাৎ গেস্টার। মানে অঙ্গভঙ্গি যেটাকে আমরা বলে থাকি, বডির মুভমেন্ট যেটা, সেটাকে আমরা গেস্টার বলে থাকি। জাইপ কথার অর্থ কি? জাইপ মানে হলো কাউকে বিদ্রুপ করা, মক যেটাকে আমরা বলে থাকি। পোজ মানে পোজ দেওয়া, এটা তো আর বলার প্রয়োজন নেই। মিমিক্রি মানে কোনো কিছুর নকল করা। 34, এক কথায় প্রকাশ, a legal agreement by which a person borrows money from a bank usually to buy a house. ডকুমেন্ট, মর্টগেজ, লিজ, ইনভয়েস। তো চলো অ্যান্সার করার সঠিক উত্তর কি হবে? বলছে একটা লিগাল চুক্তি যার দ্বারা একজন ব্যক্তি বড় করতে পারে মানি ফ্রম এ ব্যাংক ইউজুয়ালি টু বাই এ হাউস। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মর্টগেজই আমাদের সঠিক উত্তর। মানে কোনো কিছু লোন নিতে গেলে ব্যাংকে যখন কিছু জমা রাখতে হয়, তাই না, তো সেটাকে আমরা কি বলে থাকি? মর্টগেজ বলে থাকি। ডকুমেন্ট নয়, লিজ নয়। ইনভয়েস কথার অর্থ হলো লিস্ট বলতে পারো, কোনো কিছু লিস্ট। নেক্সট 35, এটাই হলো আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন বা লাস্ট প্রশ্ন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন কি বলেছে? ফেলিং টু ডিসচার্জ ওয়ান্স ডিউটি, অর্থাৎ ফেইল করা, টু ডিসচার্জ ওয়ান্স ডিউটি কি হবে? ডিব্যাকল, ডেরেলিকশন, ডিটারমিনেশন, ডিটারেন্ট। তো চলো অ্যান্সার করার সঠিক উত্তর কি হবে 35 এর জন্য? ডিব্যাকল কথার অর্থ হলো ধ্বংস, তো এটা তো আমাদের অ্যান্সার হচ্ছে না। ডেরেলিকশন কথার অর্থ কি? এখানে কিন্তু এই ডেরেলিকশনটাই আমাদের সঠিক উত্তর। ফেইলিং টু ডিসচার্জ ওয়ান্স ডিউটি, এটা হয়ে যাবে ডেরেলিকশন। তো ডিটারমিনেশন মানে হলো কোনো কিছুতে দৃঢ় সংকল্প করা, তাই না? ডিটারমিনেশন মিন্স কোনো কিছুতে দৃঢ় সংকল্প করা। ডেটারেন্ট কথার অর্থ কি? প্রতিবন্ধক। তো এই ছিল বাকি মিনিং। অ্যান্ড আউট অফ 35 কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ক্লাস ভালো লাগলে লাইক করে দিও, এবং সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিও। অ্যান্ড আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, ক্লাস করে যদি ভালো লাগে লাইক শেয়ার মাস্ট, এবং সেই সঙ্গে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে অর্থাৎ মানডে, কারণ সানডে আমাদের ছুটি থাকে 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অ্যান্ড যারা ডিটেলস ক্লাস করতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করো, সমস্ত ডিটেলস ক্লাসগুলো পেয়ে যাবে। আর এই PYQ গুলো কিন্তু যে কোনো এক্সামের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো এই PYQ যে সিরিজটা আমি তোমাদের জন্য স্টার্ট করলাম, এটা কিন্তু একদমই মিস করবে না, ঠিক আছে? আর যদি পারো এই যে অনওয়ার্ড সাবস্টিটিউশন বা ইডিয়াম 5টা করে রয়েছে, তো এগুলো একটা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। যেহেতু KP এক্সামটা এখনো আমাদের প্রিলি হয়নি, মার্ট হয়নি, তারপর গিয়ে মেন এক্সাম হবে, বা WEPর জন্য অনেকে প্রিপারেশন নিচ্ছ, তো সেক্ষেত্রে এখন থেকেই প্রস্তুতি শুরু করো ইংলিশের জন্য। অর্থাৎ আমি যে PYQ কোশ্চেনগুলো সলভ করাচ্ছি বা যে রুলগুলো বলছি, অর্থাৎ এররের রুল, সেগুলোও খাতায় নোট ডাউন করতে পারো এক একটা জায়গায়। অর্থাৎ কোথাও এরর, কোথাও গিয়ে অনওয়ার্ড সাবস্টিটিউশন, সবগুলো মিলিয়ে মিশিয়ে নয়, একটা একটা পার্ট করে। ধরো একটা পৃষ্ঠায় প্রথম 5টা পৃষ্ঠায় তুমি গ্রামারের রুল যেগুলো বলছি এররের, সেগুলো লেখো। তারপর একটা পেজে তুমি গিয়ে অনওয়ার্ড সাবস্টিটিউশন গুলো লেখো, একটা পেজে গিয়ে তুমি ইডিয়াম গুলো লেখো বা প্রিপোজিশন গুলো লেখো। অর্থাৎ একটা সেট তৈরি করো, ঠিক আছে, প্রিপোজিশনের বা অনওয়ার্ড PYQ। আবারও বলছি PYQ। আর যখন এক্সাম দিতে যাবে, যখন তোমাদের মেন এক্সামটা আসবে, তার আগে এগুলো রিভিশন করবে। তাহলে যদি এক্সামে PYQ থেকে কোশ্চেন করে, তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যাবে তোমাদের জন্য, অর্থাৎ ভালো স্কোর করতে পারবে, সেই জন্যই বলা। তো আবারও বলছি, যদি ইচ্ছা হয় তো সেক্ষেত্রে নোট ডাউন করে রাখতে পারো। ওকে, ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ডে মানডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে কিভাবে প্রিপারেশন নেব, বা ম্যাম এটা বুঝতে পারছি না, কোনো কোশ্চেন বুঝতে পারোনি, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো টাটা, বাই।